ব্যাপক প্রচারণার ফলে টিবি এবং এইডস সম্পর্কে আমরা যতটুকু জানি, কিন্তু প্রচারণার অভাবে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে তেমন একটা জানি না। হ্যাঁ, সেটি হচ্ছে হেপাটাইটিস বি। আজ হেপাটাইটিস বি সম্পর্কে আমাদের সাধারণ একজন মানুষ হিসেবে কতটুকু জানা উচিত, কি জানা উচিত সে সম্পর্কে আলোচনা করব। আমি ডক্টর ফয়েজ আহমদ খন্দকার, সহযোগী অধ্যাপক হেপাটোলজি, লিভার এবং মেডিসিন বিশেষজ্ঞ। আমি চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর শাখায়। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, সেটি হচ্ছে হেপাটাইটিস বি। টিবি বা এইডস সম্পর্কে বিভিন্ন প্রচারণার ফলে আমরা যতটুকু জানি, সম্ভবত হেপাটাইটিস বি সম্পর্কে আমরা ততটা জানি না। অথচ এটি জানা আমাদের প্রত্যেকের খুবই দরকার। কেন হেপাটাইটিস বি সম্পর্কে আমাদের জানা দরকার? হ্যাঁ, প্রথমে আমরা সেটি জেনে নিই। কারণ হেপাটাইটিস বি এমন একটি ভাইরাস যেটি আমাদের লিভারকে সংক্রমণ করে দুটি মারাত্মক রোগ তৈরি করতে পারে। এবং দেখা গেছে যে আমাদের বাংলাদেশে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে এই হেপাটাইটিস বি। এবার আসা যাক যে এই হেপাটাইটিস ভাইরাসের উপসর্গ কী, বা কিভাবে আমরা বুঝতে পারবো যে আমি হেপাটাইটিস বিতে আক্রান্ত। হ্যাঁ, এর প্রেক্ষিতে বলতে হয় যে হেপাটাইটিস বি যখন কোনো ব্যক্তি সংক্রমিত হয়, তখন কিন্তু 70% কেসে তার কোনো সিমটমস বা উপসর্গ থাকে না। এটি নীরবে আমাদের শরীরে ঢুকে রক্তের মাধ্যমে মিশে লিভারকে সংক্রমিত করে, যেটি আমরা কোনো টেরই পাই না। এবং কখনো কখনো কোনো কারণে যখন আমরা রক্তের HbA1c টেস্টটি করতে যাই, তখন এটি ধরা পড়ে। আর বাকি যে 30% তাদের ক্ষেত্রে অবশ্য বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়, যেমন ক্ষুধামন্দা, অরুচি, বমির ভাব এবং এক পর্যায়ে জন্ডিস দেখা দেয়। চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যায়, এমনকি আমাদের ত্বক হলুদ হয়ে যেতে পারে। এবং রোগী এবং আশেপাশে যারা আছে তারা বুঝতে পারে যে তিনি অসুস্থ। কিন্তু বাকি বিরাট একটা অংশের ক্ষেত্রে কোনো ধরনের উপসর্গ থাকে না, যার ফলে সেই ব্যক্তি, আক্রান্ত ব্যক্তি জানতেই পারেন না যে তিনি একটি মারাত্মক ভাইরাস তার শরীরে বহন করে চলছেন। শুধুমাত্র এই ভাইরাসটি যখন জটিলতা তৈরি করে ফেলে, যেটি আমি একটু আগে বললাম যে লিভার সিরোসিস বা ক্যান্সারের মতো মারাত্মক রোগ তৈরি করে, তখনই বিভিন্ন উপসর্গ দেখা দেয়, চিকিৎসকের কাছে যায় এবং রোগটি ধরা পড়ে। সুতরাং এক্ষেত্রে আমাদের যেটি করা উচিত, তাহলে কিভাবে এই ভাইরাসটি আমার শরীরে আছে কি না, আমাদের কি করা উচিত? হ্যাঁ, এক্ষেত্রে প্রয়োজন হচ্ছে যে ম্যাসিভ স্ক্রিনিং, অর্থাৎ আমাদের প্রত্যেককে ব্লাডের একটি টেস্ট করে দেখতে হবে যে আমি হেপাটাইটিস বিতে আক্রান্ত কিনা। এবং সেই টেস্টটি আমাদের দেশে সর্বত্র পাওয়া যায়। সেটি খুবই একটা ইজি এবং সিম্পল টেস্ট, সেটি হচ্ছে রক্তের HbA1c টেস্ট। এই টেস্টটি যদি পজিটিভ হয়, তাহলে আমরা মোটামুটি নিশ্চিত যে হেপাটাইটিস বিতে তিনি আক্রান্ত। দুই একটি ব্যতিক্রম ছাড়া, যেক্ষেত্রে হেপাটাইটিস HbA1c নেগেটিভ হয়েও কখনো কখনো হেপাটাইটিস বিতে আক্রান্ত হতে পারে। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই হেপাটাইটিস বি ধরা পড়ে বিদেশ যাওয়ার প্রাক্কালে, যখন মেডিকেল করা হয়, ব্লাড দেওয়ার সময় যখন ব্লাড স্ক্রিনিং করা হয়, কোনো সার্জারির পূর্বে যখন চেক আপ করা হয়, এসব ক্ষেত্রে হঠাৎ করে একজনের পজিটিভ ধরা পড়ে। পজিটিভ যখন কারো ধরা পড়ে হেপাটাইটিস বি বা HbA1c, তখন তার কী করা উচিত? হ্যাঁ, এসব ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত, অথবা আপনার নিকটস্থ কোনো রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত অ্যাটলিস্ট। তবে ভুলেও কখনও কবিরাজ বা ঝাড়ফুঁক যারা করে, বিভিন্ন ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপন দিয়ে অনেকেই বলে, তাদের কাছে কখনোই যাবেন না। আমাদের কাছে যখন একজন HbA1c পজিটিভ রিপোর্ট নিয়ে একজন ব্যক্তি আসেন, তখন আমরা তার ডিটেইলস এক ধরনের হিস্ট্রি নিই। তার হেপাটাইটিস বি যেসব কারণে ঢুকতে পারে, যেটি আমি পরবর্তীতে বলবো, সেই ধরনের কোনো রিস্ক ফ্যাক্টর তার আছে কি না, তার কোনো উপসর্গ আছে কি না। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলেছি উপসর্গ থাকে না। তারপর আমরা তার কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং কিছু ব্লাড টেস্ট এবং ইমেজিং টেস্ট আমরা করতে দিই। এই টেস্টগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেখা যে ভাইরাসটি সক্রিয় কিনা, অর্থাৎ অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। এই ভাইরাসটি অলরেডি লিভারের কোনো ড্যামেজ বা প্রদাহ তৈরি করেছে কিনা, এবং প্রদাহ দীর্ঘদিন থাকলে লিভারে এক ধরনের ফাইব্রোসিস তৈরি হয়, সে ধরনের কোনো এভিডেন্স আছে কিনা। সে কারণে আমরা ব্লাডের কিছু প্রথমে লিভার ফাংশন টেস্ট করে থাকি, যেমন বিলিরুবিন, SGPT, SGOT। ঠিক তেমনি ভাইরোলজিক্যাল কিছু মার্কার করে থাকি, যেমন হেপাটাইটিস বি অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ভাইরাস DNA,
এবং কিছু ইমেজিং টেস্ট যেমন আলট্রাসোনোগ্রাম, কখনো কখনো ফাইব্রোস্ক্যান নামক একটি টেস্ট করে আমরা বুঝতে চেষ্টা করি যে লিভার ভাইরাসটি অ্যাক্টিভ কিনা এবং লিভারে কোনো প্রদাহ বা ফাইব্রোসিস আছে কিনা। এই টেস্টগুলো এই জন্য গুরুত্বপূর্ণ যে এগুলোর উপর ভিত্তি করে আমরা কখনো কখনো একজন ব্যক্তির সাথে সাথেই ট্রিটমেন্ট শুরু করি। হেপাটাইটিস বি এর যে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো আছে সেগুলো দেই, এবং কখনো কখনো আমরা পেশেন্টকে ঔষধ না দিয়ে ফলো আপে রাখি 6 মাস কিংবা 1 বছর পর, কখনো কখনো 3 মাস পর পর আমরা তাকে ফলো আপে আসতে বলি। এখানে মনে রাখতে হবে যে একজন ব্যক্তির HbSAg পজিটিভ অর্থাৎ হেপাটাইটিস বি শরীরে থাকলেই কিন্তু আমরা সাথে সাথে তার ট্রিটমেন্ট শুরু করি না। বেশ কয়েকটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা তাকে ট্রিটমেন্টটি শুরু করি। এখন এই চিকিৎসা যাদের ক্ষেত্রে আমরা চিকিৎসা শুরু করছি, এই চিকিৎসাটি কতটুকু কার্যকর এ নিয়ে সমাজে ব্যাপক ভুল ধারণা একটা প্রচলিত আছে। সেটি হচ্ছে যে এই ভাইরাসের কোনো চিকিৎসা নেই। আসলে এই কথাটি সম্পূর্ণ ভুল। এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী বেশ কিছু ড্রাগ আছে, অ্যান্টিভাইরাল ড্রাগস, যেগুলো ভাইরাসটিকে ধীরে ধীরে দুর্বল করে একদম নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ করে দিতে পারে এবং লিভারে ভাইরাস জনিত যেসব ক্ষতিকর জটিলতা তৈরি হওয়ার কথা সেগুলোকে প্রিভেন্ট করতে পারে, অর্থাৎ সেগুলো হবে না। কিন্তু যেটি লিমিটেশন সেটি হচ্ছে যে এটি হেপাটাইটিস বি সম্পূর্ণরূপে নির্মূল করতে পারে না শরীর থেকে, অর্থাৎ HbSAg টেস্টটি বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ থেকে যায়। কিন্তু যেহেতু এটি জটিলতাগুলো দূর করতে পারে, ভাইরাসটিকে নিষ্ক্রিয় করে দিতে পারে, এটিও কিন্তু একটি এই চিকিৎসার বড় ধরনের সাফল্য হিসাবে ধরা হয়। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি যে আমাদের জানা উচিত একজন সাধারণ মানুষ হিসেবে, যে কীভাবে ভাইরাসটি একজন থেকে আরেকজনে ছড়ায়, কীভাবে এটি ট্রান্সমিট হয়। হ্যাঁ, প্রথমে বলি যে এই ভাইরাসটি খাবার বা পানীয়ের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে ঢুকে না, যেমনটি ঢুকে থাকে হেপাটাইটিস A, হেপাটাইটিস E। এই হেপাটাইটিস বি ভাইরাসটি আমাদের শরীরে ঢুকে আক্রান্ত ব্যক্তির রক্ত বা তার বডি নিঃসৃত কোনো ফ্লুইড বা তরল পদার্থ যখন আমাদের রক্তের সংস্পর্শে আসে তখন কিন্তু এই ভাইরাসটি ছড়াতে পারে। তাহলে কীভাবে ছড়াতে পারে? এটি হচ্ছে যে আক্রান্ত ব্যক্তির রক্ত যদি আমি গ্রহণ করি স্ক্রিনিং না করে, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কোনো রেজার, কোনো সিরিঞ্জ বা নিডল, এমনকি নেইল কাটার, এগুলো যদি ব্লেড, এগুলো যদি আমি স্টেরিলাইজ না করে আবার পুনরায় ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের শরীরে ভাইরাসটি ঢুকে যেতে পারে। এছাড়া এই ভাইরাসটি ঢুকতে পারে যদি মা পজিটিভ হয়, তাহলে ডেলিভারির সময় বাচ্চার শরীরে কিন্তু এই ভাইরাসটি প্রবেশ করতে পারে। এছাড়াও আক্রান্ত ব্যক্তির সাথে যদি অনিরাপদ উপায়ে যৌন মিলন ঘটে তাহলে কিন্তু এই ভাইরাসটি একজন থেকে আরেকজনে ছড়াতে পারে। সুতরাং এই কিভাবে ছড়ায় এটি যখন আমরা জেনে গেলাম তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে কিভাবে এই ভাইরাসটিকে প্রতিরোধ করা যায়। অর্থাৎ আমরা কখনো একজনের ব্যবহৃত ব্লেড, নিডেল, সিরিঞ্জ, টুথব্রাশ, নেইল কাটার এগুলো ব্যবহার করব না। যখন আমার কখনো রক্তের প্রয়োজন হয় তখন আমাদের সেফ ব্লাড ট্রান্সফিউজ করতে হবে। এবং মা যদি গর্ভবতী পজিটিভ হয়, গর্ভবতী এবং পজিটিভ মা হন, তাহলে কিন্তু আমরা বাচ্চার জন্মের সাথে সাথে দুটো ইনজেকশন, একটি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এবং হেপাটাইটিস বি টিকার ফার্স্ট ডোজ বাচ্চাকে সাথে সাথে দিয়ে দিলেই তাহলে কিন্তু এটি অনেকাংশে আমরা মা থেকে সন্তানের শরীরে প্রিভেন্ট করতে পারি এবং অনিরাপদ যৌন আচরণ থেকে আমাদের বিরত থাকতে হবে। এছাড়া এই ভাইরাসের অ্যাগেনস্টে একটি অত্যন্ত কার্যকরী টিকা আছে। এই টিকাটি বলা হয় যে প্রত্যেকেরই এই টিকাটি নিয়ে নেওয়া উচিত। আমাদের দেশে 2006 সাল থেকে সরকারিভাবে ফ্রি অফ কস্ট প্রত্যেক শিশুকে, 1 বছরের নিচে প্রত্যেক শিশুকে অন্যান্য ইপিআই টিকার সাথে একই সাথে হেপাটাইটিস বি এর টিকা কিন্তু দেয়া হচ্ছে। কিন্তু 2006-এর আগে যাদের জন্ম তাদের আমাদের প্রত্যেকের নিজ উদ্যোগে হেপাটাইটিস বি HbSAg টেস্টটি করে যদি নেগেটিভ হয় তাহলে আমাদের প্রত্যেকেরই এই টিকাটি নিয়ে নেওয়া উচিত। তাহলে কিন্তু আমরা এই হেপাটাইটিস বির মতো এই মারাত্মক ভাইরাস থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং যেসব জটিলতা হয় সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো। তো আজ এ পর্যন্তই। হেপাটাইটিস বি সম্পর্কে যে তথ্যগুলো পেলাম সেগুলো আমরা কাজে লাগাবো। হেপাটাইটিস বি আছে কিনা HbSAg টেস্টটি আজই করে নিব। যদি নেগেটিভ হয় তাহলে হেপাটাইটিস বি এর টিকা নিয়ে নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।